আসসালামু আলাইকুম। ১৯৯২ সালে প্রতিষ্ঠিত রাষ্ট্রীয় পুরস্কারপ্রাপ্ত মৎস্যচারী ভাই মশাই সাইনাসের পক্ষ থেকে সকল মৎস্যচাষী ভাইদের জানাচ্ছি প্রাণঢালা শুভেচ্ছা। প্রিয় দর্শক, আশা করি আপনারা সকলে ভালো রয়েছেন। আর আপনাদের জন্য আজকে ভিডিওতে আমরা আলোচনা করব বাংলাদেশের দেশীয় প্রজাতির অন্যতম একটি মাছ মাগুর মাছ চাষ সম্পর্কে। মাগুর মাছ সম্পর্কে আমরা মোটামুটি সবাই জানি, বা এই মাছটা অনেক যারা মৎস্যচাষী ভাই রয়েছে তারা ম্যাক্সিমাম মৎস্যচাষী ভাইরাই মিশ্রভাবে বা এককভাবে এই মাছটি কোনো না কোনোভাবে চাষ করে থাকে। বাংলাদেশে এই মাছটি ব্যাপক চাহিদা রয়েছে এবং ক্যাটফিশ জাতীয় মাছগুলোর মধ্যে মাগুর মাছের যে রোগ প্রতিরোধ ক্ষমতা অন্য যে কোনো মাছ থেকে ভালো এবং এই মাছটি যে কোনো পরিবেশে চাষ করা যায়। প্রিয় দর্শক, ১৯৯৯ সালে সর্বপ্রথম থাইল্যান্ড থেকে আফ্রিকা জাতের মাগুর মাছটি বাংলাদেশে আনা হয়। যে মাগুর মাছটা আসার পরে বাংলাদেশে দেশীয় প্রজাতির মাগুর মাছের উপর বিরূপ প্রভাব বিস্তার করে থাকে। এই মাছটি যে আফ্রিকা থেকে যে মাগুর মাছটি আনা হয়েছিল, এই মাছটির রোগ প্রতিরোধ ক্ষমতা ছিল খুবই বেশি এবং এর যে গ্রোথ এটা খুবই ভালো ছিল দেশীয় প্রজাতি থেকে, যা হচ্ছে বিরূপ পরিবেশ বা যে কোনো পুকুরে আফ্রিকার যে মাগুর মাছটি ছিল ওই মাছটি চাষ করা যেত। যার ফলে হচ্ছে চাষিদের কাছে এই মাছটি ব্যাপকভাবে জনপ্রিয় লাভ করে এবং সারা বাংলাদেশে ছড়িয়ে ছিটিয়ে পড়ে। কিন্তু একটা সময় দেখা গেল আসলে এই মাছের যে নেগেটিভিটি যেগুলো আসলে আমাদের সামনে আসতে লাগলো এবং বাংলাদেশ মৎস্য বা বাংলাদেশ সরকার এই মাছটাকে নিষিদ্ধ করে। কিন্তু আসলে দুঃখের বিষয় হচ্ছে নিষিদ্ধ করার আগে এই মাছটি সারা বাংলাদেশে ছড়িয়ে বিস্তার লাভ করে, যার ফলে হচ্ছে কি আসলে প্রকৃত পক্ষে এখনো এই মাছটি বন্ধ করা সম্ভব হয়নি। দেখেন, আফ্রিকান মাগুর মাছের পাশাপাশি হচ্ছে গিয়ে বর্তমান সময়ে মাগুর মাছ চাষ করতে গেলে যে বেশ কিছু সমস্যা হয়, সেটি হচ্ছে আসলে গুণগত মানসম্পন্ন পোনা সংগ্রহ করাটা খুবই দুষ্কর হয়ে পড়েছে। আমাদের দেশে নিম্ন মানের যারা দালাল প্রকৃতি বা নিম্নমানের এসআই রয়েছে, তারা হচ্ছে গিয়ে এই আফ্রিকা মাগুরের সাথে আমাদের দেশীয় প্রজাতি মাগুরের ক্রস করে সেগুলো হচ্ছে ক্রস মাগুর দেশীয় মাগুর বলে বিক্রি করে, যার ফলে হচ্ছে আমরা আমাদের দেশীয় প্রজাতির যে মাগুর মাছটা সেটা হারাতে বসেছি এবং হচ্ছে আমরা প্রকৃত পক্ষে যে দেশীয় মাগুর মাছ সেটা চাষ করতে পারতেছি না। এটার জন্য আসলে আমাদের নিম্নমানের হ্যাচারি যেমন দেয়, সেক্ষেত্রে হচ্ছে গিয়ে আমাদের যে চাষি ভাইরা রয়েছে, যে চাষি ভাইরা কিন্তু কম দামে মাছগুলো সংগ্রহ করার কারণে আসলে প্রতারিত হয়ে থাকে। দেশীয় মাগুর মাছের যে পোনা ওইগুলো বা রেনু থেকে পোনা উৎপাদন করা হয় বা রেনু সংগ্রহ করে থাকে যারা, এগুলো কিন্তু মোটামুটি ওই ক্রস হাইব্রিড যে মাগুর মাছটা রয়েছে ক্রস মাগুর, সেটা থেকে কিন্তু দেশীয় মাগুর মাছের দাম বেশি বা এটার খরচও বেশি, এটা উৎপাদন খরচও বেশি, এটা একটু কষ্টসাধ্য। যার ফলে হচ্ছে কি মাছের দাম বেশি হওয়ার কারণে অনেক মৎস্যচাষী বাইরে কম দামে এই ক্রস মাগুর মাছটি সংগ্রহ করে থাকে, যার ফলবর্তীতে তারা পরবর্তীতে লসের সম্মুখীন হয়। এখন আপনারা বলতে পারেন যে ক্রস বা আফ্রিকান মাগুরের তো গ্রোথ বেরোতে লসের সম্মুখীনটা হয় কেমনে? আসলে লসের সম্মুখীনটা যখন আপনি বাজারে বিক্রি করতে যাবেন, সেই মাছটা আপনারা সহজে বাজারে বিক্রি করতে পারবেন না যদি আফ্রিকান মাগুরা ডিরেক্ট। সেক্ষেত্রে কিন্তু এটা বাংলাদেশের সরকার নিষিদ্ধ রয়েছে, আপনারা ধরলে যে কোনো সময় জেল বা আপনার নামে মামলা হতে পারে। আর দ্বিতীয় কথা হচ্ছে, যদি আপনি ক্রস মাগুর বিক্রি করতে যান, সেই মাগুর মাছে কিন্তু কালার খুব একটা আসে না, হ্যাঁ, কালো কালচে কালার ধারণ করে, যার ফলে হচ্ছে এই মাছে বাজারজাত পাওয়া যায় না। আর দেশীয় মাগুরের মাছের কালার খুবই সুন্দর থাকে, যার ফলে দেশীয় মাগুর মাছ দেখতেই বোঝা যায় দেশীয় মাগুর। আর দেশীয় মাগুর মাছের চাহিদা, বাজার চাহিদা কিন্তু ওই মাগুর থেকে অনেক বেশি, এবং আপনি দেশীয় মাগুর চাষ করলে মোটামুটি ওই মাগুর থেকে বেশি আপনি আশা করতে পারেন, লাভবান হতে পারেন এবং এটা যে কোনো জায়গায় বিক্রি করতে পারেন। বাংলাদেশে যে কোনো জায়গায় মাগুর মাছের চাহিদা রয়েছে, যে কোনো বাজারে এবং বড় বাজারে বিক্রি করতে পারেন। প্রিয় দর্শক, এই গেল মাগুর মাছের আদ্যপদ্য। এখন আমরা মাগুর মাছ চাষ সম্পর্কে আলোচনা করি। দেখেন, আমরা প্রান্তিক পর্যায়ে থেকে শুরু করে সকল মৎস্যচাষীদের নিয়ে যেহেতু কাজ করি, সেক্ষেত্রে মাগুর মাছের চাষ পদ্ধতি সম্পর্কে দুইটি চাষ পদ্ধতি রয়েছে, মিশ্র এবং একক। আপনার চাইলে দুটি পদ্ধতিতে চাষ করতে পারেন। আর মিশ্র চাষের ক্ষেত্রে আপনারা চাইলে পাঙ্গাস, তারপর তেলাপিয়া, কার্প জাতীয় মাছের সাথেও মিশ্র চাষ করতে পারেন, শিং মাছের সাথেও মিশ্র চাষ করতে পারেন। আর মিশ্র চাষের ক্ষেত্রে যে সুবিধাটি হচ্ছে মাগুর মাছের ক্ষেত্রে, সেক্ষেত্রে হচ্ছে কি, ধরেন যদি আপনি মিশ্র চাষ করেন মাগুর মাছের, সেক্ষেত্রে কিন্তু মাগুর মাছকে আলাদা করে কোনো খাদ্য দেওয়ার দরকার নেই। ধরেন সাপোজ আপনি 10,000 পাঙ্গাস বা 10,000 তেলাপিয়া বা 10,000 পাঙ্গাস, 10,000 তেলাপিয়া, 10,000 কার্প মাছের সাথে আপনি 4,000 পিস মাগুর মাছ দিয়ে দিলেন। সেক্ষেত্রে কিন্তু আপনি এই মাগুর মাছকে আলাদাভাবে কোনো খাদ্য দেওয়ার দরকার নেই এবং আলাদা কোনো পরিচর্যার দরকার নেই। ওই খাবারের মাধ্যমে এই মাছটা আপনার মোটামুটি বাজারে বিক্রি করার মতো উপযোগী হয়ে পড়বে। কিন্তু সেই ক্ষেত্রে ব্যাপারটা হচ্ছে, যদি আপনার পরিমাণ বাড়ে, সেটা যদি 8,000 গিয়ে দাঁড়ায়, তাহলে কিন্তু আপনাকে অবশ্যই মাগুর মাছের জন্য আলাদা একটু টেক কেয়ার করতে হবে। সেটা কম পরিমাণ হলে প্রত্যেকদিন ভোরবেলা বা সন্ধ্যার পরে আপনি মাগুর মাছকে খাবার দিতে হবে, কিছুটা পরিমাণ হলে খাবার দিতে হবে। যদি আপনি 10,000 সাথে 8,000 দেন, একটা আনুপাতিক হিসাব আপনি আপনাদের বুঝাচ্ছি। আর যদি 10,000 সাথে 4,000 মাগুর মাছ দেন, তাহলে সেক্ষেত্রে সাথী ফসল হিসাবে আপনি মাগুর মাছ চাষ করতে পারেন, সেক্ষেত্রে আলাদা কোনো পরিচর্যা করার দরকার নেই। প্রিয় দর্শক, এমন কথা হচ্ছে গিয়ে আপনি কার্প জাতীয় বা তেলাপিয়ার সাথে পাঙ্গাস মাছের সাথে আপনি কি পরিমাণ মাগুর মাছ দিতে পারেন। দেখেন, আপনি যদি কার্প জাতীয় বা পাঙ্গাস তেলাপিয়ার সাথে মাছ দেন, সেক্ষেত্রে প্রতি শতকে আপনি 30 থেকে 35 পিস মাছ দেবেন।
এটা হচ্ছে যে কার্প জাতীয় মাছ বা তেলাপিয়া, পাঙ্গাস, এই মাছের যদি আপনি মাগুর মাছ চাষ করেন সেক্ষেত্রে হচ্ছে কি 30 থেকে 35 পিস মাছ আপনি দিতে পারবেন। চাইলে 40 পিসও দিতে পারবেন, এখানে সমস্যা নেই, তবে আমি বলবো যে 30 থেকে 35 পিস মাছ দেওয়ার জন্য। আর যদি আপনি শিং মাছের সাথে মাগুর মাছের চাষ করেন মিশ্র চাষের ক্ষেত্রে, সেক্ষেত্রে আপনি প্রতি শতকে 150 পিস মাছ দিতে পারবেন, 100 থেকে 150 বা 200 দিতে পারবেন। যদি আপনি শিং মাছের সাথে মাগুর মাছটি মিশ্র চাষ করেন সেক্ষেত্রে 150, 100, 200 সেটা আপনি আপনার মানে যেহেতু মাছ চাষের ক্ষেত্রে কিন্তু অনেকটা নির্ভর করে চাষির উপরে, হ্যাঁ আপনি কিভাবে চাষ করতে চাচ্ছেন, সেক্ষেত্রে আপনি 100, 200, 150 দিতে পারেন। আর যদি পাঙ্গাস, তেলাপিয়া, তাছাড়া হচ্ছে গিয়ে কার্প জাতীয় মাছের সাথে আপনি মাগুর মাছ চাষ করেন তাহলে আপনি 30 থেকে 25 পিস দিতে পারবেন। তবে কার্প জাতীয় মাছের ক্ষেত্রে চাষের ক্ষেত্রে যে সমস্যাটি হবে সেক্ষেত্রে হচ্ছে গিয়ে ধরেন আমরা সাধারণত কার্প জাতীয় মাছ স্তর বেঁধে মাছ চাষ করে থাকি। কার্প জাতীয় মাছের প্রত্যেকটি স্তরে মাছ দেওয়া হয়, কারণ কার্প জাতীয় মাছের ক্ষেত্রে কিন্তু পুকুরে প্রাকৃতিক খাদ্যের উপর একটা নির্ভরশীল হওয়া থাকে। হ্যাঁ, সেক্ষেত্রে কিন্তু আমরা প্রত্যেকটি স্তরে মাছ দিয়ে থাকি, কারণ যদি কোনো স্তরে মাছে মানে খাদ্যের ঘাটতি পড়ে সেক্ষেত্রে কিন্তু এক স্তরে মাছ অন্য স্তরে ডিস্টার্ব করে উৎপাদন হার কমে যেতে পারে। কার্প জাতীয় মাছের ক্ষেত্রে আপনি যদি মাগুর মাছ চাষ করেন 30 থেকে 35 পিস মাছ দেন, সেক্ষেত্রে কিন্তু নিচু স্তরে যে আমরা মৃগেল জাতীয় মাছ থাকে এখানে কিন্তু আপনার নিচু স্তরের মাছটা কিছু কম দিতে হবে। কম দেওয়ার কারণটা হচ্ছে আসলে আপনি যেহেতু মাগুর মাছ চাষ করছেন, মাগুর মাছ কিন্তু স্বাভাবিকভাবে নিচু স্তরে থাকে, সে নিচের যে কেঁচু বা নিচে বিভিন্ন জীব থাকে সেই অণুজীবগুলো সে ভক্ষণ করে থাকে। সেক্ষেত্রে যদি আপনি নিচু স্তরে মৃগেল মাছের পরিমাণ মানে মৃগেল জাতীয় মাছের পরিমাণ বেশি দিয়ে দেন সেক্ষেত্রে কিন্তু আপনার উৎপাদন ব্যাহত হতে পারে। তাই আমি বলবো যে আপনি নিচে কম পরিমাণ মাছ মানে কাঠ মাছে কম পরিমাণ দিয়ে আপনি মাগুর মাছ চাষ করতে পারেন, আমি আশা করি সহজে লাভবান হবেন। আর আপনি শিঙি মাছের সাথে যদি আপনি মাগুর মাছ চাষ করতে চান সেক্ষেত্রে আপনি 150, 100 বা 200 পিস, এটা আপনার পুকুরের পরিবেশ বা পুকুরের অবস্থা বা আপনার নিজের ব্যক্তিগত ইচ্ছার উপর নির্ভর করে আপনি মাছগুলো দিতে পারেন, আশা করি কোনো সমস্যা হবে না। এতগুলো মিশ্র চাষের হিসাব। এখন কথা আসতে পারে যে একক চাষ করতে চাই, হ্যাঁ অনেক মৎস্যচাষী বাইরে একক চাষ করতে চাই, কিন্তু আমি আমাদের অনেক চাষি ভাইদের সাথে কথা বলেছি, সেক্ষেত্রে হচ্ছে গিয়ে তারা একক চাষির থেকে আসলে মাগুর মাছ সব মানে ম্যাক্সিমাম চাষি বাইরে মিশ্র চাষ করে থাকে, কারণ মিশ্র চাষের ক্ষেত্রে যে এই যে অনুপাতিক হিসাবটা সেক্ষেত্রে কিন্তু তারা আলাদাভাবে কোনো খাবার দেয় না, ওই মানে কার্প বা তেলাপিয়া বা হচ্ছে গিয়ে বাংলাদেশ মাছের যে খাবারটা দেয় ওই খাবারটি দিয়ে মোটামুটি মাগুর একটা সাইজ চলে আসে। সেক্ষেত্রে হচ্ছে গিয়ে তারা অনেক ক্ষেত্রে হচ্ছে গিয়ে যখন ধরেন আপনি তেলাপিয়া সাধারণত আমরা বলে থাকি 4 মাস বা 4.5 মাস চাষকাল, সেক্ষেত্রে যদি আপনি 10,000 তেলাপিয়া মাছ দেন সেক্ষেত্রে এটা কিন্তু 4 মাস পরে বিক্রি হয়ে যাবে তেলাপিয়া মাছ, হ্যাঁ 4 মাস পরে বিক্রি হয়ে যাবে। সেক্ষেত্রে আপনি তেলাপিয়া টান দিয়ে বিক্রি করে দিলেন আর মাগুর মাছটা রেখে দিলেন, সেক্ষেত্রে আপনি মাগুর মাছ যদি 8,000 পিস থাকে বা 4,000 পিস থাকে সেক্ষেত্রে আপনি আলাদা 1 মাস বা 1 মাস কিছুদিন আপনি এটা আলাদাভাবে যত্ন নিলেন, সেক্ষেত্রে কিন্তু এই মাছটার একটা সাইজ চলে আসবে, তারপর আপনি এই মাছটি বিক্রি করে দিতে পারবেন। আর শিং মাছের ক্ষেত্রে তো একই অবস্থা, শিং আর মাগুর মাছ মোটামুটি দুইটাই 6 থেকে 8 মাস সময় লাগে, এটা মোটামুটি একসাথে উঠবে। এখন যদি একক চাষের ক্ষেত্রে আসে সেক্ষেত্রে আপনারা কি করবেন, দেখেন যে আপনি মাগুর মাছ যদি একক চাষ করেন সেক্ষেত্রে আপনি প্রতি শতাংশে 300 পিস মাছ দিতে পারেন। একক চাষের ক্ষেত্রে আপনি প্রতি শতাংশে 300 পিস মাগুর মাছ দিতে পারেন। এবং মাগুর মাছ চাষের ক্ষেত্রে আপনাকে যে বিষয়টি খেয়াল রাখতে হবে সেটাকে অবশ্যই আপনাকে 30% প্রোটিন সমৃদ্ধ খাবারের সরবরাহ মজুত করতে হবে। আপনি মাগুর মাছ যদি একক চাষ করেন সেক্ষেত্রে আপনাকে 30% প্রোটিন সমৃদ্ধ খাবার বা 30 থেকে 35% প্রোটিন সমৃদ্ধ খাবার দিতে হবে, 30% অবশ্যই থাকতে হবে। ক্যাটফিশের ক্ষেত্রে আসলে একটু প্রোটিনের মান ভালো লাগে, সেক্ষেত্রে আপনাকে মাগুর মাছের ক্ষেত্রে হচ্ছে কি আপনাকে 30% প্রোটিন সমৃদ্ধ খাবারটা দিতে হবে। আর এখানে আপনাকে অবশ্যই যে মাসিক পরিচর্যাটি হয় যে একক চাষের ক্ষেত্রে, হ্যাঁ একক চাষের ক্ষেত্রে যদি আপনি একক চাষ করতেন আর মাসিক মিশ্র চাষের ক্ষেত্রে কিন্তু আপনি যে ওই মাসে যে পরিচর্যাটা করবেন সেটা পাশাপাশি মাগুর মাছের পরিচর্যাটা হয়ে যাবে। কিন্তু একক চাষের ক্ষেত্রে কিন্তু আপনার মাসিক পরিচর্যা করতে হবে, ঠিকমতো চুন বা লবণ বা মাসিক পরিচর্যা আপনাকে করতে হবে। আর অবশ্যই আপনাকে 30% প্রোটিন সমৃদ্ধ খাবার দিতে হবে। আপনি চাইলে এই 300 পিসের সাথে আরো মানে চাইলে 400 পিসও মাছ দিতে পারেন, 450 পিসও মাছ দিতে পারেন। তবে 300 পিসই বলবো আমি সবসময়, এটা স্ট্যান্ডার্ড মান। আপনি নতুন চাষি হলে আপনি অবশ্যই 300 পিস বা 250 পিস দিবেন, আর যদি পুরাতন অভিজ্ঞ হয়ে থাকেন সেক্ষেত্রে আপনি এই পরিমাণটা আপনি আরো বাড়াতেও পারেন। সেক্ষেত্রে অবশ্যই আপনাকে 20 দিন বা 1 মাস অন্তর অন্তর 3 ভাগের 1 অংশ পানি আপনাকে বের করে দিতে হবে, নতুন পানি ঢোকাতে হবে। আর 30% প্রোটিন সমৃদ্ধ খাবার দিয়ে আপনাকে অবশ্যই মাগুর মাছ চাষ করতে হবে। আর মাগুর মাছ চাষের ক্ষেত্রে যদি আপনি লাভবান হতে চান, বাজার মূল্য ভালো পেতে চান, সেক্ষেত্রে আপনাকে অবশ্যই দেশীয় প্রজাতির মাগুর মাছ সংগ্রহ করতে হবে। বর্তমান সময়ে আসলে বাংলাদেশের মানে মৎস্য চাষের জগতে এত পরিমাণ দালাল বা এত পরিমাণ নিম্ন হ্যাচারি মানে চাষিরা মানে চাষিদের ক্ষতিগ্রস্ত করে থাকে এই দালালদের কারণে, তারা হচ্ছে কম দামে প্রলোভন দেখিয়ে হচ্ছে আপনাকে ক্রস যে মাগুর মাছটা আছে সেটা আপনার কাছে বিক্রি করে দেয়, যার ফলে আপনি লসের সম্মুখীন হবেন। কারণ এক ক্রস হাইব্রিড ক্রস হলে এটা তো আপনার মান ভালো হবে না, তারপর হচ্ছে যে আপনার মান ভালো হলে সেটা কালার আসবে না, হ্যাঁ বা কালারটা খুব খারাপ থাকবে, যার ফলে আপনি বাজারে মূল্য পাবেন না। দেশীয় মাগুর মাছে কিন্তু কালার থাকে খুব সুন্দর, এটা আমরা দেখতে বুঝতে পারেন। তাই আপনাকে মানে
মাগুর মাছ চাষের ক্ষেত্রে দেশীয় প্রজাতির মাগুর মাছটা সংগ্রহ করতে হবে। আর দেশীয় প্রজাতির মাগুর মাছ সংগ্রহ করতে চাইলে সরাসরি আপনারা আমাদের কাছে যোগাযোগ করতে পারেন। আমরা দেশীয় প্রজাতির মাগুর মাছ উৎপাদন এবং বিক্রি করে থাকি। একদম আমরা গ্যারান্টি সহকারে মাগুর মাছ উৎপাদন করে নিজেরা বিক্রি করে থাকি। আপনারা চাইলে আমাদের কাছে নিতে পারেন মাগুর মাছের পোনা। তাছাড়া যদি স্বনামধন্য কোনো হ্যাচারি থাকে বা আপনার পরিচিত থাকে, যাচাই বাছাই করে আপনি দেশীয় মাগুর মাছ নিতে পারেন। প্রিয় দর্শক, এই হচ্ছে মাগুর মাছের মিশ্র চাষ বা একক চাষ পদ্ধতি। আপনারা চাইলে দুটি পদ্ধতি অনুসরণ করে চাষ করতে পারেন। তবে বাংলাদেশে ম্যাক্সিমাম চাষিরাই কিন্তু মিশ্র চাষ পদ্ধতিটা বেশি ব্যবহার করে থাকে মাগুর মাছের ক্ষেত্রে। একক চাষ পদ্ধতি খুবই কম একক চাষ করে থাকে মাগুর মাছটি। তবে একক চাষও লাভবান হওয়ার অনেক সুযোগ রয়েছে। মাগুর মাছের বাজার কিন্তু অন্যান্য যে কোনো মাছের থেকে সবচেয়ে ভালো। হ্যাঁ, আপনি বাংলাদেশে যে কোনো জায়গায় মাগুর মাছ বিক্রি করেন, সেই জায়গায় আপনি ভালো দামে বিক্রি করতে পারবেন যদি আপনার দেশীয় প্রজাতির মাগুর মাছ হয়ে থাকে। তাই আপনাকে দেশীয় প্রজাতির মাছটা সিলেক্ট করে তারপর আপনি মাগুর মাছ চাষ করতে হবে। এই ছিল অদ্যপদ্য। আর হচ্ছে কি, আপনারা গুণগত মানসম্পন্ন পণ্য সংগ্রহ করার জন্য ভাই হ্যাচারি রয়েছে আপনাদের পাশে, এবং আমরা 24 ঘন্টা আপনাদের সেবা দেওয়ার জন্য আমাদের নিজস্ব হটলাইন নাম্বার রয়েছে। যে কোনো সমস্যা সমাধান আমাদের হটলাইন নাম্বার যোগাযোগ করবেন। তাছাড়া আমাদের চাষিদের সমস্যা যদি হয়ে থাকে পুকুরে, সেক্ষেত্রে আমরা আমাদের অভিজ্ঞ টিমের মাধ্যমে পুকুর পরিদর্শন করে তাদের সমস্যা সমাধান করে থাকি। সম্মানিত দর্শক, ভিডিওতে আর দীর্ঘায়িত করলাম না। আমাদের পরবর্তী ভিডিও পর্যন্ত ভালো থাকেন, সুস্থ থাকেন। এখানে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।